এতগুলো বছর পর আম্মুকে বাড়ির আশেপাশে দেখাটা অনেকটা ভাবনায় ফেলে দেয় সবাইকে। পরে দুপুরের দিকে সবাই জানতে পারে আব্বুর মৃত্যু হয়েছে। আব্বুর রুমের ভেতরেই বিছানার উপর তার লাশ উদ্ধার করে সবাই। যেহেতু আম্মু উপস্থিত রয়েছে ঘটনার পিছনে, তাই আমি এটা নিয়ে সবাইকে এত নাড়াচাড়া করতে বলিনি। তাই সবাই আমার কথা মতো আব্বুকে দাফন করতে ব্যস্ত হয়। সেদিন আমি তরির কথা চিন্তা করে কিছু বলিনি। আম্মুর কিছু হলে তরি আবার নিঃসঙ্গ হয়ে যেত। তবে এত সহজে আমি ছেড়ে দেওয়ার পাত্র নই। এখন দেশে এসেছি অনেক সময় নিয়ে। ঘটনার মূল রহস্য আমি বের করবই। আম্মুর প্রতি আমার আগে থেকেই ঘৃণার পাহাড় জন্মে আছে। তার উপর আব্বুকে মার্ডার করার মতো ঘটনার সন্দেহ রয়েছে। এর কঠিন জবাব দিতে হবে তাকে। শুধু তরির বিয়েটা কোনো রকমে হয়ে যাক। হঠাৎ মেয়েটার কথায় চমকে উঠলাম। মেয়েটি বলল, আপনি যখন আপনার নাম বলবেনই না, আমার নামটা বলছি, আমি মেঘা। আমি অনেকটা চমকে উঠলাম। মেয়েটার নামটা আমার নামের সাথে অদ্ভুতভাবে মিলে গেছে। আমার মুখ ফসকে বের হয়ে গেল আমি মেঘ। মেয়েটা একটু মুচকি এসে বলল, রসিকতা করছেন আমার সাথে? আমি বললাম, কেন, জন্ম নিবন্ধনের কার্ড দেখাতে হবে নাকি? মেয়েটি বলল, থাক, তার আর প্রয়োজন নেই। রুক্ষ স্বভাবের মানুষরা সহজে মিথ্যা বলে না। কথাটা বলেই সে জিভে কামড় দিল। আমি রাগী দৃষ্টি নিয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটার মুখে ভেসে উঠেছে এক অদ্ভুত ছাপ, ভয় আর চাপা মুচকি হাসি। এই প্রথম এরকম কোনো দৃশ্যের সম্মুখীন হয়েছি। এরকম মুখের দৃশ্য আজও কাউকে করতে দেখিনি। এই দৃশ্যটার একটা নাম দেওয়া যাক, মেঘ মিলন। নামটা মন্দ নয়। আমার মতো করে নামটার বিশ্লেষণ করলে যার উত্তর দাঁড়াবে, মেঘার মুখে যে একসাথে দুটো অদ্ভুত দৃশ্যের মিলন হয়েছে, তাই নাম হয়েছে মেঘ মিলন। যদিও আমি কবি বা সাহিত্যিক না, তবে মায়াবতী দেখলে সায়েন্টিস্টরাও কবি হয়ে যায়। কি অদ্ভুত সব কিছু। মেয়েটাকে নিয়ে এইটুকু সময়ের ভিতরে যতটুকু ভাবলাম, আমার নিজেকে নিয়ে কখনো এতটুকু ভাবিনি। আমরা সবাই এই দিকটা দিয়ে পিছিয়ে। নিজেকে নিয়ে ভাবার সময় হয়েই ওঠে না। চোখ বুঝতে পারছি না। এভাবে ঘুমিয়ে আমি অভ্যস্ত নই। মেয়েটাকে দেখলাম কি অদ্ভুতভাবে ঘুমিয়ে আছে, যার বর্ণনা আমি লিখে শেষ করতে পারবো না। হুমায়ুন আহমেদ তাহলে সত্যিই বলেছিলেন, যে নারী ঘুমন্ত অবস্থায় সুন্দর লাগে সে নারী প্রকৃত সুন্দর। কি অদ্ভুত। এতদিন সেই মহান কথাগুলোর মানেটা বুঝতাম না। মনে হতো সে মনের হতো সে কথাগুলো লিখে, কিন্তু সেগুলো চোখের সামনেই একদিনে ধরা দিবে সেটা ভাবিনি। চোখ দুটো লেগে আসতেই আব্বুর সেই মৃত মুখটা ভেসে উঠল চোখের সামনে। আবার আটকে উঠলাম। হঠাৎ কেন এমনটা হলো বুঝতে পারছি না। আজকে কেন যেন খুব মনে পড়ছে আব্বুকে। বুঝতে শিখার পর থেকে আব্বুকে আমি মোটেও সময় দেইনি। আমার কথা ভেবে সে দ্বিতীয় বিয়ে করেনি, কিন্তু আব্বুকে কতই না অবহেলা করেছি আমি। শেষবার ক্ষমা চাওয়ার সুযোগটাও পাইনি। ভেবেই কুল পাই না আম্মু এত বছর পর কিসের জন্য এসেছিল আব্বুর কাছে। কিছু প্রশ্ন মস্তিষ্ককে সবসময় মাতিয়ে রাখে, আর কিছু স্পর্শ পাথর বুকেও তাজা গোলাপ ফোটাতে পারে। মেয়েটা যখন ঘুমে বিভোর, তখন গাড়ি একটা আইল্যান্ড ক্রস করে। ড্রাইভার ততটা খেয়াল করেনি, তাই গাড়িটা একটু ভালোভাবে নড়ে চড়ে উঠল। মেঘা চট সামলাতে না পেরে আমার দিকে হেলে পড়ল। মেঘার হাতের বাহুর উল্টো দিকের স্পর্শে আমি কেঁপে উঠলাম। নিজের ভিতরে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। আমি অতি তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে একটু সরে বসলাম, কিন্তু মেয়েটা যে প্রচুর ঘুম পাগলি